সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ১ বছরের বেশি সময় পার করেছে। এই সময়ে বাংলাদেশের পরিস্থিতি ছিল উত্তাল, টালমাটাল এবং উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছিল সব সময়। কখনোই বাংলাদেশ গত ১ বছরের বেশি সময় স্থিতিশীল ছিল না। এই সরকার তাদের যে মেয়াদ বা দায়িত্বকাল, তাদের তো কোনো মেয়াদ নাই, কিন্তু নির্বাচনের যে সময় ঘোষণা করেছে সেই ঘোষিত সময় অনুযায়ী তারা তাদের ক্ষমতাকালের শেষ ভাগে প্রবেশ করেছে। এই শেষ ভাগটা কেমন হবে, কিংবা এখান থেকে নতুন কি কি ঘটতে যাচ্ছে, আমি যদি আজকের দিনের কথা বলি, আজকের দিনে একটু যদি আপনারা দেখেন বাংলাদেশে কি কি সংকট রয়েছে। সচিবালয়ের সামনে আমরা জুলাই যোদ্ধা ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আজকে বলতে আজকে 13ই অক্টোবরের কথা আমি বলছি। এখন কি সংকটগুলো রয়েছে আমি বলছি, সেখান থেকে আমরা উত্তরণের পথ রয়েছে কিনা, নাকি এই সংকট আরও গভীর হবে, আমরা কি আরও সংকটের অতল গহ্বরে পতিত হব কিনা, এটা আপনি এইগুলোর মধ্য দিয়ে বুঝতে পারবেন। সচিবালয়ের সামনে একটা সংঘর্ষ হইল 13ই অক্টোবর। শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি 7 কলেজের শিক্ষার্থীদের। এখানে শহীদ মিনারে অবস্থান করছেন এই শিক্ষকরা, অর্থাৎ এই 3টা ঢাকা শহরে আন্দোলন চলছে। তার উপর জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে, খেলাফতে মজলিস কর্মসূচি ঘোষণা করেছে। এর বাইরেও এই 13ই অক্টোবর যে দিনটা এসেছে তার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পাশাপাশি আর্মির 15 জন সেনা কর্মকর্তা, রানিং সেনা কর্মকর্তাদেরকে আদালতে হাজির করা নিয়ে সামরিক বেসামরিক একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। মুখোমুখি অবস্থান নট এ সেন্স যুদ্ধ অবস্থা, যুদ্ধ তো অনেকেই বাদিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা না। এটা এক ধরনের তাত্ত্বিকভাবে বা সমালোচনার জায়গায় সামরিক বেসামরিক একটা মুখোমুখি জায়গায় দাঁড়াচ্ছে। এবং এই কর্মকর্তাদেরকে শেষ পর্যন্ত যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে না পারে বা হাজির করে, তাহলে কি সংকট তৈরি হবে, সেনাবাহিনী সামরিক বেসামরিকের মধ্যে সম্পর্কটা কেমন হবে, এই দ্বন্দ্বটা কত দূর যাবে, সেটা একটা প্রশ্ন থাকছে। পাশাপাশি ঢাকার বাইরে নোয়াখালী বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই, এগুলা নিয়ে এক ধরনের সংকট রয়েছে এবং কেউ এগুলা উস্কে দিচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা সংকট রয়েছে। আমরা ইতিমধ্যেই সংঘর্ষ দেখেছি, সেটা যে একেবারে শেষ হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে, এটা আপনি বলতে পারবেন না। ইতিমধ্যেই এই সরকারের মেয়াদকালের মধ্যেই সরকার কেন খুব তড়িগড়ি করছে যে চট্টগ্রাম বন্দরটা বিদেশিদের হাতে তুলে দিতে। সরকার এটা দিবেই দিবে, একেবারে যত আন্দোলন হোক, যত কিছুই হোক, সরকার এটা দিবেই। ওইখানে আমাদের লাভ হোক লস হোক, সরকার সেগুলো তোয়াক্কা করছে না, সরকার ওইটা বিদেশিদের হাতে তুলে দিবে। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, একজন সচিব ঘোষণা দিয়েছেন যে চট্টগ্রাম বন্দরের কোন অংশ বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এটাকে কেন্দ্র করে সেইখানে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে। অর্থাৎ সেটা নিয়ে একটা উত্তেজনা রয়েছে, সেনাবাহিনী নিয়ে উত্তেজনা রয়েছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে উত্তেজনা রয়েছে, বিভাগ চাওয়ার যে আন্দোলন সেটা নিয়ে উস্কানি আছে। তারপরে টাঙ্গাইল ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত থাকতে চায়, তারা সেটা নিয়ে আন্দোলন করছে, মহাসড়ক অবরোধ করছে। এই সংকটগুলো আজকে 13ই অক্টোবর এসে আমরা দেখতে পাচ্ছি। সচিবালয়ের সামনে যে ঘটনাটা, আমরা জুলাই যোদ্ধা, তারা স্বীকৃতি চায়, জুলাই সনদের বাস্তবায়ন চায়। 1 বছর পার হয়ে গেছে, এখনও তাদের কিসের স্বীকৃতি, কি স্বীকৃতি তাদেরকে দেওয়া হয়নি? এটার কোনো কনস্ট্রাকটিভ কোনো গ্রাউন্ড আছে তাদের? জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটা নিয়ে ঐকমত্য কমিশন কাজ করছে, আলাদা করে সেটা সচিবালয়ের সামনে যাওয়া লাগছে কেন? এখান থেকেই আমি সংকটের যে নতুন পথ, সেটার উন্মোচন দেখতে পাচ্ছি। কিভাবে? আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখানে আরেকটা কথা বলা বাহুল্য যে এনসিপি শাপলার দাবিতে অনড়, এবং শাপলাকে ঘিরে বা শাপলা না পেলে বা পেলে এই শাপলা যদি না পায়, তারা তাদের দিক থেকে একটা সংকট তৈরি করবে। এই সংকটগুলো এক্সিস্ট করতেছে এখানে, এবং এটার বাস্তবতা এখানে রয়েছে। সেই জায়গা থেকে এই যে এতগুলো আন্দোলন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের এই যে শেষ ভাগের যে সময়কাল, সেই যখন নির্বাচনের বাকি আর মাত্র 4-5টা মাস, সেই সময়ে যখন এই ঘটনাগুলো ঘটছে, তখন এখান থেকে প্রশ্ন উঠছে যে এই সংকটগুলো পেরিয়ে এত আন্দোলন, সেগুলো ডিঙিয়ে নির্বাচনটা করা যাবে কিনা, বা এই সংকট থেকে উত্তরণের পথ কি, বা এগুলো বাংলাদেশকে কতটুকু গভীরে নিয়ে যাবে, এটা হইল প্রশ্ন।
এই প্রশ্নের যদি আপনি এক ধরনের যুক্তি খণ্ডন করেন, আপনি দেখেন এই যে একে একে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে, আজকে অন্তত বাংলাদেশে অন্তত 5-7টি দাবিতে আন্দোলন চলছে, বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করছে এবং কয়েক জায়গায় সংঘর্ষ হচ্ছে, কেউ কেউ আক্রমণাত্মক রয়েছেন। এখান থেকেই আসলে সন্দেহটা তৈরি হচ্ছে যে আগামীকাল থেকে আবারও নতুন নতুন গ্রুপ নতুন নতুন দাবিতে আন্দোলনে নামতে পারে। আপনি কখনো এটা এলিমিনেট করে দিতে পারেন না, আপনি এই সংখ্যা কখনো উড়িয়ে দিতে পারেন না বা এটাকে দূরে রাখতে পারেন না। কালকে যদি আরও 10টা গ্রুপ আন্দোলনে নামে, কালকে যদি এরপরের দিন যদি আরও 20টা গ্রুপ আন্দোলনে নামে, এই রকম আন্দোলন যদি প্রতিদিনই চলতে থাকে, তাহলে এখান থেকে আসলে নির্বাচনের দিকে যাওয়ার কোনো কি পথ রয়েছে? নাই। তার উপর আওয়ামী লীগ রাজনৈতিক স্পেস পাচ্ছে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে না বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ তাদের কার্যক্রম পরিচালনার জন্য, আওয়ামী লীগ নির্বাচনে থাকার জন্য বা নির্বাচনে রেলেভেন্ট হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তাদের মতো করে আন্ডারগ্রাউন্ডে হোক, প্রকাশ্য অপ্রকাশ্য হোক, তারা তাদের রাজনীতিটা জারি রাখবে এবং সেটা সহিংসভাবে হোক কিংবা অসহিংসভাবে হোক, ঝটিকা মিছিল করে হোক কিংবা হচ্ছে একটা জায়গায় সংঘবদ্ধ হয়ে হোক, তারা তাদের এই যে কর্মসূচি বা হচ্ছে তারা তাদের যে রাজনীতি বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিপদে ফেলার জন্য, এই এক্সিস্টিং কাঠামোকে ভেঙে দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়েই যাচ্ছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের কাজ করছে, অন্যান্য গ্রুপগুলো তাদের দাবি দাওয়া আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ঢাকা শহর অবরুদ্ধ থাকছে এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিনে যে এরকম এই দাবি দাওয়া নিয়ে বিভিন্ন ধরনের যে আন্দোলন চলবে, এটা ইতিমধ্যেই এক ধরনের আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কার জায়গা থেকে প্রশ্নটা উঠছে যে আসলে নির্বাচন হবে কিনা বা নির্বাচন দিতে পারবে কিনা, বা এগুলো নিরসন করে এই সমস্যাগুলো, এই প্রবলেমগুলো সলভ করে আসলে কি সরকার আসলে একটা জায়গায় আসতে পারবে কিনা। আমাকে যদি প্রশ্ন করেন, আমি আসলে এই সরকারের মধ্যে কোনো ক্যালিবার দেখিনি। আমি এই সরকারের মধ্যে এমন কোনো কিছু দেখিনি যে গত 1 বছরের বেশি সময়ে এই সরকার দায়িত্বে রয়েছে, তারা এমন কোনো প্রবলেমের যে প্রপার কোনো সলভ করেছে বা প্রপার কোনো ট্রিটমেন্ট দিয়েছে যেটা আসলে ওইখানেই নির্মূল হয়েছে, আমি এরকম কোনো ঘটনা দেখিনি। এই যে এমপিও ভুক্তির জন্য বা জাতীয়করণের জন্য যে শিক্ষকরা আন্দোলন করছে, তাদের আন্দোলন এই গত 1 বছর সময়ের মধ্যে বেশ কয়েকবার হয়েছে। সরকার এটাকে শিক্ষকদেরকে পিটিয়েছে, শিক্ষকদেরকে অপমান করেছে, টেনে হিস্ট্রে শিক্ষকদের এই টেনে হিস্ট্রে নেওয়ার ছবি আমরা সামাজিক মাধ্যমে তারপরে পত্রিকায় আমরা ভাইরাল হইতে দেখেছি। এই সমস্যাটা নিরসন করেনি সরকার। জুলাই যোদ্ধাদের যে দাবি, যে তাদের এই নানান ধরনের যে হচ্ছে তাদের অধিকার, ওইটা সেটা জুলাই সনদের বাস্তবায়ন, এগুলাতেও হচ্ছে সরকার প্রপার কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি। সেই জায়গা থেকে এতগুলো সমস্যা সামনে রেখে আসলে এই সরকারের বিদায়টা আমি আসলে সুখকর দেখছি না। এই সরকার হয়তো একটা নির্বাচন দিয়ে একটা সরকারের হাতে বা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে হয়তো তারা হচ্ছে কোনো রকম কেটে পড়তে পারে, কিন্তু কোনো গ্রুপ যদি সে সময় অ্যাক্টিভ হয়ে উঠে বা হচ্ছে কোনো ওই সরকারের বিপরীতে বা হচ্ছে যেই সরকার নির্বাচনে জিতবে, তাদের অপোনেন্ট যারা থাকবে, তারা যদি মনে করে যে এই সরকার অপকর্ম করেছে, নির্বাচনে কারচুপি করেছে বা এই সময়টাতে সরকার আসলে বাংলাদেশকে তেমন কিছুই দিতে পারেনি, তারা যদি এই সরকারের পথ আটকে দেওয়ার চেষ্টা করে, সেই পথ তারা আটকে দিতে পারে। অর্থাৎ এই যে সংকটগুলোর দিকে ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই যে সংকটগুলো দিকে আমরা এই যে সরকারের শেষ সময়টাতে আরও বেশি আন্দোলনের মুখে পড়তে হচ্ছে, ঢাকা শহর আরও বেশি অবরুদ্ধ থাকছে, দেশের বিভিন্ন স্থানে নতুন নতুন দাবিতে নতুন নতুন আন্দোলন হচ্ছে, সেই জায়গা থেকে দেশ যে একটা গভীর সংকটের দিকে যাচ্ছে বা এই যে একটা নতুন সংকটের অতল গহ্বরে যে আমরা পতিত হতে যাচ্ছি, এই শঙ্কাটা অন্তত এই জায়গায় দাঁড়িয়ে আমি করছি। আপনি দেখবেন আগামী কয়েকদিনে এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে একটা জিনিসই এস্টাবলিশ করা হবে যে এই সরকারের এই কাঠামোর মধ্যে আসলে নির্বাচন সম্ভব না, বা সম্ভব না বলেই যে রব তোলা হবে, সেই জায়গায় যদি সরকার নির্বাচন করেও ফেলে, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ অপোনেন্ট বা হচ্ছে যারা এখন বিভিন্ন আন্দোলন বা দাবি দাওয়া তুলছেন তাদের পক্ষ থেকে তোলা হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।